ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 4:15টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র এনসিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে বৃহস্পতিবার বিকেল 4:15:47 এ কম্পন অনুভূত হয়। ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 22 কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে। এর গভীরতা 10 কিলোমিটার। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া একটি ভূপ্রাকৃতিক উচ্চভূমি, অথচ গড়টি ঢাকার পাশের ভূমিকম্প ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছিল সিসমোগ্রাফ স্টেশন। বর্তমানে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা ছাড়া কোনো অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় এই ফল্ট নড়ে চড়ে উঠলে ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। শুধু টাঙ্গাইল নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কয়েক বছর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগে, পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে শুধু পড়ে আছে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা, যা দিয়ে কোনো পর্যবেক্ষণই সম্ভব নয়। মধুপুরে গবেষণা ফল্টের ঝুঁকির উল্লেখ আছে, কিন্তু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল নেই কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। ফলে লাখো মানুষের জীবনযাত্রা চলছে অদৃশ্য এক ভূমিকম্প বোমার নিচে। গেল শুক্রবার টাঙ্গাইল সহ সারা দেশেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়। একদিন পর বাইপাইল ও ঢাকায় পরপর 3বার ভূমিকম্প হয়েছে, যা মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি। বিল্ডিংগুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে, তার মানে আরও 1 মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যায়। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর গণাঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। ভূমিকম্পে জনসাধারণকে সচেতন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাই সিসমোগ্রাফ সেন্টারটি পুনর্নির্মাণ জরুরি বলে জানান স্থানীয়রা। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু বহু আগের ছিল, প্রায় 20 বছর আগের, আমরা চেষ্টা করব পুনরায় যেন এটা আবার করা যায় এবং আধুনিক প্রযুক্তি যতগুলো ব্যবহার করা যায় ওগুলো করে যেন আমরা মধুপুরকে সুরক্ষিত, পাশাপাশি টাঙ্গাইল ঢাকাকে সুরক্ষিত রাখতে পারি। মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তা ঢাকা পর্যন্ত শক্তিশালী কম্পন হতে পারে। এতে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই বিগত কয়েক বছরের যে ঢাকা এবং তার আশেপাশে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্ম, সতর্ক সংকেত বলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতেও বড় ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে এবং প্রচুর হতাহত হতে পারে। 2015 সালে এপ্রিল মাসে শক্তিশালী ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পে মধুপুরের বোকারবাইদ এলাকার 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। প্ল্যাটফর্মের আধুনিকায়ন, যাত্রী সেবার মানোন্নয়ন ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে উপস্থিত যাত্রী, কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, রেলওয়ে বিভাগ কাম্য জনবলের 3 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করছে এবং 2016 সালের পর থেকে ভাড়াও বাড়ানো হয়নি, যে কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান বিঘ্ন হচ্ছে। তবে পরিদর্শন শেষে যাত্রীদের দাবি ও সরকারের সক্ষমতা মিলিয়ে দেখে যেটি সবার জন্য ভালো হয় সেই ব্যবস্থায় গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের সবচেয়ে বড় চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার দাবিতে টানা 3য় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে নির্বাচনের দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক ও কর্মচারীরা। তাদের লাগাতার এই কর্মসূচি থেকে দ্রুত নির্বাচনের জোর দাবি জানানো হয়। চলতি বছরের 14 মার্চ কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে অজানা কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর থেকেই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দফায় দফায় শ্রমিক ইউনিয়নের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচনের তাগিদ দিলেও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে ওঠেনি।
আমাদের মহামান্য সুপ্রিম হাইকোর্টের রায়, তারপরে অ্যাপিলেট ডিভিশনের রায়, সর্বোপরি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাচনী বারবার তাগিদা দেওয়া সত্ত্বেও এই ম্যানেজমেন্ট এই নির্বাচনে কোনো আগ্রহ না দেখানোর কারণেই আজকে আমরা আমাদের অস্তিত্বের জন্য, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা এই অনশনে এখানে বসেছি। হঠাৎ নভেম্বরের মাঝামাঝিতে বেড়ে গেছে শীতের তীব্রতা, ফলে ফুটপাতের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয় ও মধ্যবিত্তরা। এতে করে মানিকগঞ্জের ফুটপাতের খোলা আকাশের নিচের গরম কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা বেড়ে গেছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। মেঘের আড়ালে রোদের লুকোচুরি খেলা আর বাতাসে বইছে শুল্ক হিমেল হাওয়া। সন্ধ্যা সকাল কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। সূর্যের তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ মানিকগঞ্জে বেড়ে গেছে শীতের তীব্রতা, ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত নিবারণে ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানে ছুটছেন সবাই, ফলে শীতের শুরুতেই ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান গাড়িতে গরম কাপড়ের বেচাকেনা বেড়ে গেছে। এছাড়া শহরের অলিগলি ও সড়কের পাশে শীতের নতুন ও পুরনো কাপড়ের পসরা সাজিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়ীরা। গেঞ্জি, মোটা গেঞ্জি, পাতলা গেঞ্জি, বড়দের হুডি এগুলি বিক্রি হয়, মোজা, টুপি। বেশি চলতেছিল শীতের মোটা হুটি, ডপ শোল্ডার, জগার্স এগুলা। বেশি মোটা মাল এখন খাচ্ছে না, কিছুদিন পরে আবার শীত যখন বাড়বে তখন আবার বেশি মোটা মাল খাবে। বাচ্চা কালেকশন বেশি বিক্রি করি, ঠিক আছে। নানান 7 থানার মানুষ আমাদের কাছ থেকে কেনাকাটা করে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও ফুটপাতের দোকানে ভিড় করছে। এখানে এসেছি আমার নাতির জন্য, হালকা হালকা শীত আসতে শুরু করেছে, এই জন্য একটা গরম কাপড় ধরে নেওয়ার জন্য। এখানে একটু কম দামে পাওয়া যায়, এর জন্য কিনি আমরা। বেতন কম, কামাই রোজগার কম, একটু কম দামে পাইলে আমাদের ভালো হয়। সব হালকা শীত পড়ছে, হালকা বাচ্চাদের জন্য জামা কাপড় কেনাকাটা করা যাচ্ছে। মার্কেটে দেখা যায় অনেক বেশি দাম। এদিকে সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্তরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বর্ডার গার্ড বাংলাদেশ গত 11 মাসে উত্তর পূর্ব রিজিয়ন সরাইলের অধীনে ময়মনসিংহ, সিলেট, শ্রীমঙ্গল এবং কুমিল্লা সেক্টরে অভিযান চালিয়ে 754 কোটি 15 লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে 710 কোটি 61 লক্ষ টাকার চোরাচালানি পণ্য ও 64 জন আসামি, 43 কোটি 58 লক্ষ টাকার মাদক ও 330 জন আসামিকে আটক করা হয়। অভিযানে ময়মনসিংহ সেক্টর এলাকা থেকে 55 কোটি 14 লক্ষ টাকার চোরাচালানি পণ্য ও 14 জন আসামি এবং 4 কোটি 64 লক্ষ টাকার মাদক সহ 100 জন আসামি গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ 39 বিজিবি মাল্টিপারপাস শেডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমরা আমাদের নেটওয়ার্কটা বাড়িয়েছি, গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি, যেন আমাদের এই এলাকা দিয়ে যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি গোয়েন্দা তৎপরতা বেশ কঠোরভাবেই বাড়ানো হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে 32টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু পাখি প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোশাহেব আহমদ নাইম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা সরকারি KM বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মেলায় শতাধিক খামারিয়া অংশগ্রহণ করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ভাঙ্গা শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ডক্টর শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোহাম্মদ আসিফ ইকবাল।
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর জুড়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। এছাড়াও উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, প্রেস ক্লাব মহেশপুর সভাপতি সরওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP সম্পদ অধিদপ্তর ও মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা আক্তার, সফল খামারি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ সহ আরও অনেকে। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নত, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সারা দেশের ন্যায় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে 30টি স্টলে প্রাণীজ তৈরি বিভিন্ন খাবার, প্রাণীদের মেলা, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প LDDP, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ভেটেরিনারি সার্জন জাফরুল হাসান রিপনের সঞ্চালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বাহাউদ্দিন সরওয়ার রিজভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ। ব্রাহ্মণবাড়িয়ার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের বোর্ডিং মাঠে সদর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার নূর মোহাম্মদ শাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মোরাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভলাকুট বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি MA হান্নান। ভলাকুট বিএনপির সভাপতি মোহাম্মদ বরকতুল্লাহর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাচ্চু মেম্বারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ সহ আরও অনেকে। তৃতীয় দিনের মতো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে 8 দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখা। সকালে নেত্রকোনা সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রানী রায়, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ শাহিদা পারভিন, নার্সিং ইনস্ট্রাক্টর শিক্ষক বাদশা মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে খুলনা রোড মোড় আসিফ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নার্সিং পেশার মর্যাদা রক্ষায় অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামী 30 নভেম্বর 2 ঘণ্টা ব্যাপী প্রতীকী শাটডাউন এবং 2 ডিসেম্বর থেকে পূর্ণ শাটডাউন পালন করা হবে বলে জানানো হয়।
ফরিদপুরের নগরকান্দায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নার্সিং সুপারভাইজার সালেহা পারভিন। বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি রোমানা খাতুন সহ নার্স ও মিডওয়াইফরা। বান্দরবানে দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার কর্তৃক হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার নেতাকর্মী ও সমর্থকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে বান্দরবানে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, সদস্য সাবিকুর রহমান জুয়েল সহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয়ভাবে স্বল্পমূল্যে লাইফ বয়া তৈরির কৌশল ও জেলে নৌকায় লাইফ বয়ার ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিস্টার ফ্রান্সিস ব্যাপারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ পারভেজ। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভা গাইবান্ধা সরকারি কলেজ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার তথ্য অফিসের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা তথ্য অফিসার তানিয়া তাজনিন মেরি, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। লালমনিরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিনুল হক। আইডিইবির জেলা সভাপতি উপজেলা ইঞ্জিনিয়ার ইনসাফুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির রংপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। চুয়াডাঙ্গা জীবননগর উথলি বাসস্ট্যান্ড বাজারে অভিযান চালিয়ে বীজ বিক্রয়ের ২ প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য সঠিকভাবে বিক্রয় না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ২ প্রতিষ্ঠানকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে ধানসহ অন্যান্য বীজ সঠিকভাবে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরো ধানের বীজ তলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতদের স্বজনেরা জানান, আজ সকাল ৯টায় দেওপুরা গ্রামের লিটন বালা নিজ ঘর থেকে বিদ্যুৎ লাইন নিয়ে বাড়ির পাশে খেতে বীজ তলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর ৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সমর্থনে গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি সভাপতি আহমদ আলী কুট্টো আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, গোসাইরহাট বিএনপি সদস্য তারিক আজিজ মোবারক ঢালি সহ বিএনপি নেতাকর্মী।
শরীয়তপুর ১ আসনে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলামের পথসভা উপলক্ষে ডোমসার ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ডোমসার বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর ১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলা। উপস্থিত ছিলেন ডোমসার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান সর্দার, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদা, মোস্তফা খান সহ অন্যান্যরা। আজকে পালংয়ের নির্বাচনেও প্রথম সভা ডোমসার ইউনিয়ন থেকে শুরু হচ্ছে। আমরা ইনশাল্লাহ ডোমসারবাসীর সর্বোচ্চ ভোট দিয়ে সাইদ আসলাম ভাইকে নির্বাচিত করব। আসলাম ভাইয়ের কাছে এই শরীয়তপুরের পালং জাজিরাবাসীর একটি প্রত্যাশা, তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, নির্বাচনে বিজয়ী হবেন। বিজয়ী হয়ে পালং জাজিরার যে উন্নয়নের খাতগুলো আছে এই খাতগুলো পূরণ করে পালং জাজিরাকে একটি মডেল থানায় পরিণত করবে। সাইদ আসলাম তার নেতৃত্বে আমরা আগামীতে ইনশাল্লাহ এই শরীয়তপুর থেকে পালং জাজিরা ১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয় করব ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে। খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশ গঠনে মনোযোগী করে তোলে। বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই কথা বলেন। কমলাপুর যুব সমাজ ঐক্য পরিষদের আয়োজনে টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ ফেরদৌস হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডাসার উপজেলায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল হান্নানের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাজীবাকা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আরিফিন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ১ মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল রহমান তালুকদার খোকন সহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও নানান শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে প্রচারণা জোরদার করেছে গাজীপুর মহানগর যুবদল। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন সড়কে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM ইমরান রেজার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ মিছিলে অংশ নেয়। নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জনগণের পক্ষে কথা বলার সাহস রাখেন এবং তিনি এই এলাকার উন্নয়নের প্রতীক।